জলবায়ু পরিবর্তনে পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ। আর এই জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশ পড়ে গবাদি পশুর উপর। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে তাদের যে খাদ্য সংকট তৈরি হয়, সেখান থেকে উত্তরণের পথ কী? জলবায়ু সহনশীল কিভাবে পশু খাদ্য নিশ্চিত করা যায়, সে বিষয়ে বাংলাদেশি বিজ্ঞানীদের সাথে উচ্চতর গবেষণা এবার যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া। দর্শক, অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে একটি সেমিনারের। আর সেই সেমিনারটি হচ্ছে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায়। আর আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সঙ্গে। আমরা কথা বলবো এখানকার বিজ্ঞানী এবং আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। অতিথির সঙ্গে বিএলআর এর বিজ্ঞানী এবং এই যে আজকে অস্ট্রেলিয়ার সাথে যে সমঝোতা স্মারক হলো, যে কাজটা হলো, সেই প্রোগ্রামের কোঅর্ডিনেটর ডক্টর খায়রুল বাশার। মিস্টার বাশার, এই যে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আপনাদের সাথে একসাথে কাজ করবে, এ থেকে আমরা কি আশা করব? থ্যাংক ইউ জাহিদ ভাই, এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। ওরা আসলে টেকনোলজিতে অনেক রিচ, নলেজে অনেক রিচ। ওদের নলেজ এবং আমাদের যে ফিল্ডে যে কাজ আছে, এই এক্সপিরিয়েন্স এবং তাদের নলেজ দিয়ে আমরা যদি এনিমেলের ফিডে কাজ করি, আমরা তিনটে জিনিস পাবো। ফার্স্ট হলো বায়োমাস ইল্ড বেড়ে যাবে, তাহলে অল্প জায়গায় আমরা বেশি গরুকে খাওয়াইতে পারবো, বেশি মাংস পাবো, বেশি দুধ পাবো, এবং কস্ট অফ প্রোডাকশন যেটা আমার বেশি হাই, এটা কমে যাবে। স্পেশালি আমাদের দানাদার খাবার, 10 লিটার যে গরু দুধ দেয়, কোনো দানাদার খাবার দেওয়ার দরকার নেই। এটা যদি আমরা করতে পারি অতি অল্প টাকায়, আমরা এই যে এত মানুষ আমাদের, এদেরকে আমরা নিউট্রিশন দিয়ে, আমরা ব্যালেন্স ডায়েট দিয়ে তাদের ফুড সিকিউরিটিকে এনশিওর করতে হবে। এই কাজ নিয়ে অস্ট্রেলিয়া এবং বিএলআরআই কাজ করে যাচ্ছে। আমরা সেখানে জাস্ট তাদের সাথে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। দর্শক, আমাদের মাঝে আছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পপকে। মিস্টার পপকে, ওয়েলকামিং ইউ ফ্রম এনটিভি. Australia, your country, has been associated with the scientists of Bangladeshi. How optimistic are you about this initiative from this event? Look, I've followed this event for about a year now, from when I first spoke with Dr. Cameron Clark about it, and really wonderful to be here today to kind of start to see the dissemination where you turn the evidence into actual farming practice. From what I've seen today, I'm extremely optimistic. I think my optimism is based on the strength of the partnership that Australia and Bangladesh has, the partnership between Charles Sturt University in this case and the Livestock Research Institute. So two very strong organizations, and then of course seeing the passion and the commitment of the farmers. I just had the pleasure of meeting about 10 or 15 farmers, and I know that they're going to turn this work into productivity and into more wealth for Bangladesh. So Dr. Cameron, in his speech today, he talked about Australia being a world leader, but he also talked about Bangladesh being a world leader. And I think based on the research that's been here in this sector, this is a real possibility. So very optimistic. দর্শক, আমাদের মাঝে আছেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ডক্টর রফিকুল ইসলাম, যিনি একসময় এই বিএলআরআইতে কাজ করতেন এবং দেশের টানে, মাটির টানে আজকে ছুটে এসেছেন বাংলাদেশে নিজের গবেষণা কর্ম দেখাতে এবং আমাদের বাংলাদেশি বিজ্ঞানীদেরকে আরো অনুপ্রাণিত করতে। মিস্টার ইসলাম, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই যে অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেন, লক্ষ্যটা কি? আসসালামু আলাইকুম। আমি অস্ট্রেলিয়া থেকে আসলাম এই জন্য, যেহেতু আমি বাংলাদেশেরই ছেলে এবং বাংলাদেশের জন্য আমি আগেও কাজ করছি এবং এখনো আমি কাজ করতে চাই। সেই কিভাবে বাংলাদেশের অ্যানিম্যাল উৎপাদন ব্যবস্থাকে রূপান্তর করা যায়, সেই জন্যই আমার এই সেমিনারে আসা। এর মাধ্যমে আমাদের বাংলাদেশি যে বিজ্ঞানীরা আছেন কিংবা যারা আগামী ভবিষ্যৎ, তাদের জন্য আপনার কি বার্তা?
আচ্ছা, বাংলাদেশি বিজ্ঞানীর আগে আমি একটা জিনিস যেটা বলে নেই যে আপনারা দেখেন যে গরুর মাংস আজকে 750 টাকা করে কেজি। এইটা কিন্তু অস্ট্রেলিয়াতেও আপনার 750 টাকার কম উৎপাদন খরচ। যেমন দুধের উৎপাদন খরচ এখন 50 থেকে 60 টাকা এরকম। অস্ট্রেলিয়াতেও একই রকম। তাহলে এই যে উৎপাদন খরচটা, এটা যতদিন আমরা না কমাতে পারবো ততদিন পর্যন্ত এর চাইতে আরো দাম বেড়ে যাবে। সুতরাং আমরা এটাকে নিয়ে গবেষণা করতেছি যাতে করে এর উৎপাদন খরচটা অর্ধেকে কমানো যায়। এবং আমরা বিএলআর এর কিছু বিজ্ঞানীকে আমরা ট্রেন আপ করছি যাতে করে তারা কম খরচে এই দুধ এবং মাংস উৎপাদন করতে পারে। সুতরাং বিজ্ঞানীকে যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ না করতে পারবো, তাদেরকে যখনই আমরা ট্রেনিং না দিতে পারবো, তারা যখনই এই টেকনোলজি সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে ট্রেন আপ না হবে, তাহলে কিন্তু সেটা করতে পারবে না। এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে যেটা আমাদের যেতে হবে সেটা হলো এক্সটেনশন বা সম্প্রসারণের কাজে যেতে হবে। যখন বিজ্ঞানীরা ট্রেন আপ হবে, তারা ওই সম্প্রসারণ কর্মীকে ভালোভাবে ট্রেন করবে, তারা করবে ফার্মারকে ট্রেনিং। সুতরাং একটা চেইন সিস্টেম, এই চেইন সিস্টেমে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং তারপরে ফার্মাররা হলো ইনভেস্টর, তারা ইনভেস্টমেন্ট করতেছে এই ইয়েতে, এবং এই প্রোডাক্টটা আবার ঘুরে আমাদের কাছেই আসতেছে, কনজিউমার আমরা নিজেরা। সুতরাং এই চেইনটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে, এবং আমরা এই একের পর এক যখন আমরা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাব, ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যাব, বিজ্ঞানী তৈরি করতে পারবো, ভালো সম্প্রসারণ দক্ষ কর্মী তৈরি করতে পারবো, আলটিমেটলি ভালো ইনভেস্টারও তৈরি হবে, এবং ভালো ইনভেস্টার আমাদের জন্য ভালো প্রোডাক্ট তৈরি করবে। তখনই আমরা কিন্তু ভালো জাতি হিসাবে আমরা ডেভেলপ করতে পারবো, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। মিস্টার ইয়াসিন, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বাংলাদেশের বিজ্ঞানীদের সাথে একটি সেমিনার করলো, এ থেকে আপনার প্রত্যাশা কী? আর আপনি নিজেও একজন খামারি প্লাস শিল্পপতি, এই জায়গা থেকে তো আপনার যেই ধ্যানটা, আপনার যে ধারণটা, সেটা অন্য মন্ত্রীদের মতো না, পৃথক, আলাদা। কি ভাবছেন? বল, অন্য মন্ত্রীদের সাথে হ্যাঁ না আমি জানি না, বাট আমারটা আমার মতো। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আমি একজন খামারি। ঠিক বলেছেন, আমি একজন কৃষক। আরও সত্য হলো আমি হাতে কলমে কৃষক, আমি ইনভেস্টমেন্ট করে কৃষক না। হ্যাঁ, আমি হাতে কলমে কৃষক। এই কৃষির সাথে জড়িত আমি অ্যারাউন্ড 40 ইয়ার্স। আজকের যেই রিসার্চটা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে আমাদের বিএলআরআই এর যে রিসার্চটা হয়েছে, প্রথমে এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানের এই এক ভদ্রলোক, আমাদের এই ডিপার্টমেন্টেই কাজ করতো। উনি এখান থেকে চলে গেছিল, অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হয়েছে। সেটেল হওয়ার পর ওনার মাইন্ডে ঠিকই ছিল আমাদের দেশে একটা বড় সমস্যা কাজ করছে, সেটা হলো গরু পালন করার জন্য কোয়ালিটি সম্পন্ন ঘাস। আমার মনে হয় আপনি আগেও শুনেননি হয়তো, ওনারা এমন একটা ঘাস উদ্ভাবন করেছে, ডেভেলপড করেছে, জয়েন্ট ভেঞ্চার উইথ দ্য অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, রাইট। সেটা হলো যে ঘাসের ভিতরে প্রোটিন পার্সেন্টেজ 18%, যেটা আমি নিজেও আশ্চর্য হয়েছি। আমি এই লাইনে টুকটাক কাজ করি। 18% প্রোটিন, দ্যাট মিনস আপনার একটা গরুকে আর দানাদার ফুড খাবানোর কোনো দরকার নাই, ওই ঘাসে কাজ করবে। এটা অনেক বড় সাকসেস। তার থেকে বড় সাকসেস যেটা আছে সেটা হলো খরা সহিষ্ণু এবং লবণাক্ত সহিষ্ণু। তার মানে আমার যে সমস্ত আইল্যান্ডগুলি আছে, যেখানে সয়েলের ভিতরে সল্ট আছে, ওখানেও প্রোডাকশন হবে। যেখানে ড্রাই জোন আছে, বৃষ্টির দিন নাই, বৃষ্টি নেই, কিন্তু মাটি শুকিয়ে গেছে, ওই সময় ঘাস মরে যায়, এই ঘাসটা কিন্তু ওখানে মরবে না, সে সারভাইভ করবে। অনেক বড় একটা উদ্ভাবন এটা, সারা বিশ্বের জন্য, শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য, রাইট। এটা আমাদের এখানে হয়েছে।
সো আমরা আশা করছি আমাদের এই ঘাসের কারণে আগামী দিনে বিশেষ করে গবাদি পশুর খাদ্যের বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা ছিল। ফুড ছিল, ভ্যালুয়েবল ফুড ছিল না, ফুড ভ্যালু আছে এমন ফুড ছিল না, রাইট? এই ফুডটা ওই টাইপের ফুড, শুধু ওইটা খেলেই হবে। আপনারা বোধহয় বক্তব্যে শুনেছেন যে এটার 1 কেজি ড্রাই ফুড এটাকে যদি খাওয়ানো হয় 1 কেজি দুধ বাড়ে। সো বুঝতেছেন এটার কোয়ালিটি লেভেল কোথায়? হ্যাঁ, আমরা আশা করি আগামী দিনে অন্তত এই উদ্ভাবন থেকে শুরু করে আগামী দিনে বাংলাদেশের ডেইরি শিল্প অনেক এগিয়ে যাবে, আমি প্রচণ্ডভাবে আশাবাদী। স্যার, আপনি নিজে খামার হিসেবে যে প্রতিবন্ধকতাগুলো দেখেছেন মাঠ পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে, সেখানে আমাদের বিজ্ঞানীরা যেসব উদ্ভাবন করছেন তাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা রাষ্ট্র দেয় না, যে কারণে অনেকে দেশের বাইরে চলে যান। এই বিজ্ঞানীদেরকে দেশে রাখার জন্য, এই রত্নদের দেশে রাখার জন্য আপনার সরকার কী কী উদ্যোগ নেবে, কিংবা গবেষণার কী কী সুযোগ বিস্তৃত করবে? আমরা আসছি মাত্র 3 মাস, আমাদের বয়স 3 মাস। এরই মধ্যে আমরা এই সরকার মনে প্রাণে বিশ্বাস করি কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, এবং এরই মধ্যে এই সরকার 2-3টি কাজ করেছে, অনেক ঐতিহাসিক 3টা কাজ করেছে শুধুমাত্র কৃষি সাথে জড়িত জনগোষ্ঠীর জন্য। ঠিক আছে, কৃষক কার্ড থেকে শুরু করে 10,000 টাকার ঋণ মকুব, ফ্যামিলি কার্ড, তারপরে কৃষকের জমি যেন ড্রাই সিজনে বা অন্য সময় যেন ন্যাচারাল ওয়াটার ব্যবহার করতে পারে, খাল খনন, তাহলে অনেক কস্টলি প্রজেক্ট শুরু করেছে। তার মানে কি, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে, এবং এটাই সত্য। এরই মধ্যে এই বিজ্ঞানীরা আরেকটা নতুন জিনিস, যদিও ওনারা অনেক আগে থেকে কাজ করেছে, যে আল্লাহ দেখেন কিভাবে মিলিয়ে দেয়, আল্লাহ আমাদের মনের টান, গভর্নমেন্ট চায় কৃষকের, ওনারাও শুরু করেছে, ঠিক সময় এসে আল্লাহ মুখোমুখি করে দিছে। ওনাদের রিসার্চও শেষ, যে হ্যাঁ এখন থেকে এমন পশু খাদ্য উদ্ভাবন করা হয়েছে, এইটা খাওয়াইলে আর কোনো দানাদার খাদ্য ছাড়াই দুধের পার্সেন্টেজ হাই হয়ে যাবে। সো ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এতটুকু বলতে পারি। আপনি বিজ্ঞানীদের প্রশ্নে যেটা বলছেন, অবশ্যই বিজ্ঞানীদেরকে, হ্যাঁ, যে দেশে মেধার মূল্যায়ন হয় না ওই দেশের ওই জাতি কোনোদিন এগিয়ে আসতে পারে না। আমাদের এই সরকার বিজ্ঞানীদের মূল্যায়ন করবে। এর আগে আমি যখন এই ইয়াতে গিয়েছি তখন আমি গিয়ে বলেও আসছি ওনাদের এইখানে, আমি আরও কয়েকটা ডেভেলপমেন্ট ওনাদের আছে, ভ্যাকসিনে অনেক বড় ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশ করেছে এবং প্যাটার্ন করে ফেলেছে। আমি বলেছি এখন থেকে বিজ্ঞানীদেরকে সত্যিকার অর্থে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আরিফের সঙ্গে। মিস্টার আরিফ, এই যে উদ্যোগটা অস্ট্রেলিয়া বাংলাদেশি বিজ্ঞানীদের সঙ্গে গবেষণায় যুক্ত হলো, আমরা কি আশা করতে পারি? ডেফিনেটলি দেখেন, আমরা ছোট দেশ, অনেক মানুষ, আমাদের যে দুধ উৎপাদন, মাংস উৎপাদন, আমাদের দরকার নিরাপদ খাদ্য। সো নিরাপদ খাদ্যের জন্য আমরা এক স্বাস্থ্য এক নীতি, যেটা করে ওয়ান হেলথ, আমরা একসাথে কাজ করতে হবে। যেটা আমরা চাইলে হেলদি পিপল উই রিকোয়ার হেলদি অ্যানিমেল অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট। তাহলে আমরা কি হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম, যেটা আমাদের এই হিউম্যান হেলথকে প্রোটেক্ট করতে হলে যে আমাদেরকে নিরাপদ খাদ্য দিতে হবে। নিরাপদ খাদ্য দিতে সবাই একসাথে কাজ করতে হবে। এই যে টেকনোলজি যেটা কাজ করতেছে, সেটার জন্য আমাদের মাংস উৎপাদন বাড়বে। সেই মাংস উৎপাদনটা বাড়ার সাথে সাথে কিভাবে নিরাপদ মাংস আমাদের জনস্বাস্থ্যের জন্য দিতে পারি, সেটা নিয়ে আমি কাজ করতেছি। বিশেষ করে যেগুলো ইমার্জিং ডিজিজ, ফর এক্সাম্পল নিপা ভাইরাস, এই ভাইরাসটা কোনো ভ্যাকসিন নাই, এই কোনো ট্রিটমেন্ট নাই, 90-70% মর্টালিটি, বাংলাদেশে প্রচুর আউটব্রেক হচ্ছে। তাহলে কি হলো যে এইটা যদি হয় মহামারী হতে পারে, এটা মহামারী পটেনশিয়াল একটা রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটা একটা বিগ ইস্যু, এখানে সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে, বাংলাদেশের সার্কুলেশন হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এভিয়ান ইনফ্লুয়েঞ্জারা প্রিভেনশন করতে হবে, কন্ট্রোল করতে হবে, কারণ এইটা পোল্ট্রিতে সার্কুলেটেড হচ্ছে। তো আমরা ফুড সিকিউরিটির সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা খুবই জড়িত। সেটা করার জন্য আমাদেরকে অবশ্যই সেটা ওয়ান হেলথ, এক স্বাস্থ্য এক নীতিতে সবার একসাথে কাজ করতে হবে। দর্শক, আমাদের মাঝে আছেন অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ক্লার্ক। Dr. Clark, Australia already have associated with Bangladeshi scientists. What optimist are you about the outcome of this initiative? Oh, very optimistic because we already have outcomes. We've been working for the past year
through funding provided by the Australian government with farmers of Bangladesh right through the country. So with the Bangladesh Livestock Research Institute, we've partnered with them around the new technology that we've developed at the institute here in Sabah, Dhaka. And what we found is that by changing leaf stage or changing the timing of when we defoliate that plant, we can substantially increase the amount of beef and milk that we produce. So we've been now exchanging that knowledge through farmers that we've actually had here today and talking with your Minister of Agriculture and Ministry of Livestock and Fisheries. And the farmers are telling us that they're seeing fantastic results from these changes in how they're managing their Napier grass. And that's translating through to more meat and milk production. Alongside that, at Charles Sturt University and Gulbali Institute, we also work in One Health as well, and on disease prevention as well. So none of this is possible without the work of people like Arif Islam, who also works and is a Bangladeshi who has come to Charles Sturt University to work with us on disease and how it spreads. And he's doing very, very important work now on things like Nipah virus and other viruses and other diseases that impact the Bangladeshi people, and looking at ways in which we can help prevent that. So, but only us working together with human, with animal, and with Bangladeshi scientists, can it all work together? So it's today is very, very important. And I think it's a really nice starting point and a continuation and a starting point for future work that we can do together between our two countries. দর্শক, কথা বলবো বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সঙ্গে। মিস শাকিলা, এই যে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আপনাদের সাথে আজকে মোটামুটি বলা যায় যে সহযোগ হিসেবে এগিয়ে এলো, কি চোখে দেখছেন এই উদ্যোগকে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন এখানে আমাদের একজন এক্স কলিগ ছিল ডক্টর রফিকুল ইসলাম স্যার। উনি মূলত আমাদের সাথে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং উনি অস্ট্রেলিয়া চার্লস স্টার্ট ইউনিভার্সিটির যে প্রফেসর ক্যামেরন ক্লার্ক, উনাকে নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রায় ৬-৭ বছর যাবৎ আমাদের এখানে কাজ করছে। একজন পিএইচডি করেছে এখান থেকে। তো আমরা আসলে মনে করি যে অস্ট্রেলিয়ার যেই গবেষণাটা উনারা করেছে সেটা বাংলাদেশে অলরেডি ইমপ্লিমেন্ট হচ্ছে। তো ইমপ্লিমেন্ট হলে আমাদের যেটা হবে, খামারিরা এখান থেকে উপকৃত হবে। তারা ঘাস চাষ করবে এবং এটা কোন স্টেজে কাটলে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যাবে, সেই জিনিসটা খামারিরা ইতিমধ্যে জেনেছে। যার ফলে তারা সেই অনুসারে যদি ঘাস চাষ করে এবং তাদের ডেইরি ক্যাটেল অথবা বিফ ক্যাটেলকে যদি তারা এই ঘাস খাওয়ায়, তাহলে আর দানাদার খাদ্যের প্রয়োজন হবে না। তো আমরা আশা করি আমাদের বিজ্ঞানীরা উনাদের সাথে কাজ করে বেশ সাফল্য অর্জন করেছে এবং এটা মাঠ পর্যায়ে চলে গেছে অলরেডি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।